ওই হারামি, যা ওনাকে সরি বল। পাগল হইছস নাকি? আমি সরি বলতে যাব কেন? কেন মানে? তুই ওনার উপর স্কুটি ফালাই দিলি, তো সরি বলবি না? আমি পারবো না। এমনিতেই কোমরে ব্যথা হচ্ছে, হাতটাও ভেঙে গেছে মনে হয়। হয়েছে, থাক, আর বলতে হবে না। পড়ে গিয়ে হাতটা ঘাসের সাথে একটু লাগছে, কেটেও তো যায়নি, আবার বলে ভেঙেও গেছে। তুই কি আমার বান্ধবী নাকি তুই আবুলটার? হ্যাঁ, দোস্ত, বোঝার চেষ্টা কর। আর সরি বললে তো কেউ ছোট হয়ে যায় না, বরং ব্যক্তিত্বের নিদর্শন পাওয়া যায়। আমার কথাটা একটু রাখ প্লিজ। তারপর দীপা গিয়ে জয় ভাইয়াকে সরি বলল, আর জয় ভাইয়া ড্যাব ড্যাব করে দীপার দিকে তাকিয়ে আছে। বিষয়টা কেমন যেন লাভ অ্যাট সাইটের মতো লাগছে। তারপর সবাই মিলে ক্যাম্পাসের বটগাছতলায় বসলাম। হঠাৎ আদনানের কথা মনে পড়লো। সেদিনের পর কয়েকবার ফোন দিয়েছিলাম, বাট কোনো রেসপন্স পাইনি। কলেজেও তো দেখছি না কোথায়ও। আমার জন্য আজ ওর এই অবস্থা। একটু পর ক্লাসের সময় হয়, ক্লাসে গেলাম। ক্লাস থেকে বের হতেই সারা ক্যাম্পাস জুড়ে ফুল দিয়ে ভরা, কোথাও ঘাস দেখা যাচ্ছে না। বর্তমানে আমি আর আমার বান্ধবীরা ক্যাম্পাসের মধ্যে স্থানে। তারপর অনেক জোরে কিছু রোমান্টিক নয়েজ আসছিল, আর একটা মাইকে কেউ একজন আমার বান্ধবীদের যেতে বলল। আমি বাধা দেওয়া সত্ত্বেও চলে গেল। এখন আমি ক্যাম্পাসের মধ্যে একা দাঁড়িয়ে আছি, চারদিকে স্টুডেন্টরা ঘিরে ধরে এসব দেখছে। কয়েকটা ছেলে এসে নিমেষেই আমার চারদিকটা বেলুন দিয়ে সাজিয়ে দিল, আর কেউ একজন মাইকে বলছে, নেহা, আমি জানি তুমি অনেক অবাক হচ্ছ। তোমার মনে হচ্ছে আড়ালে থাকা এই লোকটা কে কে তোমার এভাবে ডিস্টার্ব করছে, তাই না? আসলে কি জানো তো, ভালোবাসাটা এক একজন এক একভাবে প্রকাশ করে, আর আমি না হয় এভাবেই করলাম। অনেক ভালোবাসি নেহা, অনেক 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 ভালোবাসি। আমি সারা জীবনে এইভাবেই ভালোবাসতে চাই। তুমি আমার ছিলে, আছে, থাকবে। এটা আমার দেয়া জন্মদিনের তোমার কাছে শেষ সারপ্রাইজ। আর এদিকে লজ্জায় আমি মরে যাচ্ছি। তবে কিছুটা ভালো লাগছে, কেউ আমাকে নিয়ে এতটা ভাবে, আমায় এত ভালোবাসে। কিন্তু কে সে? আমার সামনে আসবে না কেন? আর ভাবতে পারছি না, ক্যাম্পাসে সবাই আমার দিকে চেয়ে আছে। আমি আর এই মুহূর্তে না দাঁড়িয়ে বাসায় চলে আসলাম। কি হচ্ছে এসব? আজ কলেজে এত বড় একটা ঘটনা ঘটবে কখনো ভাবতেই পারিনি। তখনই ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে দেখলাম নীলা ফোন করছে। রিসিভ করতে, হ্যাপি বার্থডে বাবু। থ্যাংক ইউ। আচ্ছা রে, নীল ভাইয়া কেমন আছে? এখন ভালো আছে। আজ সকালেই রিলিজ নিয়ে বাসায় নিয়ে এসেছি। থ্যাঙ্কস গড। দোস্ত, আমি বিকেলে তোদের বাসায় যাচ্ছি। আয়। মা তোর জন্য কেক বানাচ্ছে। তোকে আসার জন্য ফোন করেছিলাম। আর আজ কলেজে একটা ঘটনা হয়েছে। কি? থাক, বাসায় গিয়ে বলবো না। আচ্ছা। ফোন কেটে দিয়ে বিছানায় শুয়ে ফোন টিপছি। হঠাৎ একটা ভিডিও আসলো। ভিডিওটা দেখে চমকে উঠলাম। আজ কলেজে যা যা হলো সেগুলো কিছু ভিডিওতে ছিল। আজ কেন জানি না অন্যরকম অনুভূতি হচ্ছে। সেটা কেন তা জানি না, খুব টায়ার্ড ফিল করছি, তাই শুয়ে পড়লাম। বিকেলে নীলার ফোনে ঘুম ভাঙলো। তাড়াতাড়ি রেডি হয়ে ওদের বাসার উদ্দেশ্যে বের হলাম। আজ আকাশটা এত সুন্দর কেন? রাস্তার পাশের বড় গাছটায় অনেক পাখি এসেছে আজ। আর এই রোবোটিক জায়গায় তো কখনো পাখি ডাকে না। আজ অনেকগুলো পাখি কিচিরমিচির করছে। খুব সুন্দর একটা ওয়েদার, মনটা রিফ্রেশ হয়ে গেল। একটু পর নীলার বাসায় পৌঁছালাম। বাসায় ঢুকতেই সামনে দেখি নীলা আন্টি আঙ্কেল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। সোফার দিকে চোখ যেতেই দেখলাম নীল ভাইয়া ফোন টিপছে, হাতে সামান্য ব্যান্ডেজ করা। যাক, নীল ভাইয়া তাহলে অনেকটা সুস্থ হয়েছে। হ্যাপি বার্থডে সুইট হার্ট। থ্যাঙ্কস আঙ্কেল। এদিকে আয়, কেকটা কাট। তো নীলা আন্টি সে বোর্ড থেকে কেকটা বানাইছেন। রিয়েলি আন্টি, এটা তুমি বানিয়েছো? সেসব পরে হবে, নে কেকটা কাট। আচ্ছা। নীল, তুই ভিডিও কর তো। মা, এসব ভিডিও করে টাকার কি আছে? কর না, স্মৃতি হয়ে থাকবে। ধুর, কেন যে বাইরে যেতে দিলে না, যত সব আলগা পিরিত। বিয়াদবের সীমা পেরিয়ে যেও না, ভুলে যেও না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। বাবা, চুপ। একদম ঠিক হয়েছে। যেমন ডেভিল লোক একটা, তেমনই ঠিক আছে। ভিডিওটা করলে কি এমন হয় শুনি? সব সময় কি অ্যাটিটিউড নিয়ে থাকে? কীভাবে পারে এগুলো নিয়ে? ওনার লাইফে কি ইন্টারেস্টিং বলে কিচ্ছু নেই? এগুলো ভাবতে ভাবতে আন্টি কেক কাটতে বলল। কেক কেটে নীলার ঘরে গেলাম।
সন্ধ্যার দিকে শুয়ে আছি, তখন গিটারের সুর শুনতে পেলাম। খুব সুন্দর করে কে যেন গিটার সুর তুলছে। এক পা দুপা করে রুম থেকে বের হয়ে আন্দাজ করলাম সুরটা ছাদের দিক থেকে আসছে। আস্তে আস্তে করে ছাদে গেলাম। চারপাশে খুব ঠান্ডা আবহাওয়া, সূর্যটা কেমন যেন লুকোচুরি খেলছে। ছাদে লাগানো ফুলগুলোর খুব সুগন্ধ বেরিয়ে পড়ছে। এরপর পরিবেশটা এরকম পরিবেশে ছাদের এক কোণে বসে কে জানি গিটার সুর তুলছে। দূর থেকে দেখে বুঝতে পারলাম এটা নীল ভাইয়া। কাছে গিয়ে বসলাম আর সুরটা অনুভব করছি। নীল ভাইয়া চোখ বন্ধ করে এক মনে আকাশ পানে চেয়ে আছে, আর আমিও হারিয়ে যাচ্ছি সেই সুরে। কিছুক্ষণ পর কারো তুরির শব্দে সে ঘোরটা কেটে গেল। এই সময় এখানে কি করছো? রুমে গিয়ে রুমে শুয়েছিলাম গিটারের সুরে, আর শুয়ে থাকতে পারলাম না, তাই চলে এলাম। ও, তুলেন ভাইয়া, আপনি অনেক সুন্দর করে সুর তুলেন। আচ্ছা, সেদিনটাতে কি আপনি গিটার বাজিয়েছিলেন? হয়তো। ভাইয়া, আমিও আপনার কাছে শিখবো, আমায় শেখাবেন? শেখাবো নি। ভাইয়া, একটা কথা বলতাম। বলো। আচ্ছা, আপনার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে? হঠাৎ এটা জানার ইচ্ছা হলো কেন? না, এমনি বলেন না। বাইক নিয়ে আসছিলাম, হঠাৎ একটা প্রাইভেট কার এসে ধাক্কা দিয়েছিল। তারপর? তারপর আমি বাইক থেকে ছিটকে রোডে পড়ে যাই। মাথায় একটু আঘাত পেয়েছিলাম, তারপর আর কিছু মনে নেই। কারের ভিতরে কি ছিল সেটা কি দেখেছিলেন? না, রাতের অন্ধকারে দেখতে পারিনি। কিন্তু এত কিছু তুমি জানতে চাইছো কেন? আসলে ভাইয়া, আমার সাথে কিছু অদ্ভুত। কি হলো? থাকলে কেন? কি? না, কিছু না, এগিয়ে গেলাম, কারণ নীল ভাইকে এটা বলা ঠিক হবে না, সংকোচ বোধ হচ্ছে, তাই এড়িয়ে গেলাম। ও, এমন সময় নিচ থেকে কে যেন ডাকছে, মনে হয় নীলা। তাই নিচে এলাম। আন্টির সাথে রান্নায় সাহায্য করে রাতে ডিনার করলাম। তারপর আন্টিকে বললাম বাসা যাব, কিন্তু কিছুতেই যেতে দিল না। বলল কাল সকালে নীল ভাইয়া পৌঁছে দিবে। তাই বাপিকে ফোন করে বলে দিলাম যে কাল সকালে যাব। রাত 12টার দিকে আমার পাশে কারো স্পর্শ পাচ্ছি। কেউ মনে হচ্ছে আমার পাশে আছে। চোখ খুলতেই কাউকে সামনে দেখতে পেলাম না। তাহলে এটা কি আমার মনের ভুল ছিল? সেটাই হবে হয়তো। আবারও কারো হিমশীতল স্পর্শ পাচ্ছি। এবার স্পষ্ট অনুভব হচ্ছে কেউ আমার পাশেই আছে। সারা শরীর কেঁপে উঠল। লাফ দিয়ে বিছানা থেকে উঠতেই দেখি সামনে কেউ নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি স্পষ্ট অনুভব করলাম যে কেউ আমার পাশে আছে। এরকম হচ্ছে কেন আমার সাথে? এটা কি নীল ভাইয়া? নীল ভাইয়া কি আমার সাথে এরকম করছে? কেন জানি আমার এটা মনে হচ্ছে যে এটা নীল ভাইয়া। উনি তো জানালা খোলা রেখে ঘুমান। তাহলে ওনার রুমে গিয়ে একবার দেখে আসি, তাহলেই বুঝতে পারবো এটা নীল ভাইয়া নাকি অন্য কেউ। চুপে চুপে ওনার রুমে জানালা গিয়ে দেখি উনি হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। এটা কি করে সম্ভব? নীল ভাইয়া তো ঘুমাচ্ছেন, তাহলে আমার সাথে? না, আর সহ্য করতে পারছি না। কে এই লোক? আমার সামনে কেন আসছে না? আড়াল থেকে কেন এসব করছে? এগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। পিছনে ঘুরতেই দেখি সেই লেভেলের একটা ঝটকা খেলাম। বুকটা ধুকধুক করছে। কখন যেন ফেটে যায় এরকম অবস্থা। কি রে নেহা, তুই এখানে? উফ, তুইও না? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তা না হয় বুঝলাম, কিন্তু এত রাতে এখানে কি করছিস? কি যে বললি এখন? ধুর, আর আমি এত প্রশ্ন করতেছিস কেন? ও, কি হলো? হ্যাঁ, মনে পড়েছে। আসলে ঘুম আসছিল না, তাই হাঁটাহাঁটি করছিলাম। অসুস্থ হয়েছিস নাকি? দেখি তো। আরে না, এমনি আসতেছে না। তুই এখানে কেন? ঘরে পানি শেষ, তাই পানি নিতে এসেছিলাম। ও, পানি নিয়েছিস? নিছি। আমি গেলাম রে, খুব ঘুম পাচ্ছে। তুইও ঘুমিয়ে পড়। তুই যা। উফ, বেঁচে গেছি, কিছু মনে করেনি। কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল, কে এই লোকটা? দূর, ভাল লাগে না। এখানে আবার দাঁড়িয়ে থাকতেও ভয় লাগছে। আবেগের ঘোরে তো চলে আসলাম, কিন্তু এখন তো খুব ভয় করছে। যদি ভূতে ধরে তখন? ও মা গো, নেহা, তুই তো শেষ। তাড়াতাড়ি পালা এখান থেকে। যেমন ভাবা তেমন কাজ। এক দৌড়ে রুমে চলে আসলাম। এবার ভালো করে দরজা জানালা সব কিছু ভালো করে বন্ধ করে দিচ্ছি। এবার দেখি কে আমাকে স্পর্শ করে। লুচ্চার বাচ্চাটাকে সামনে পেলে উগান্ডার হাতি বানিয়ে ফেলে দিতাম। ঘড়িটা আবার কোথায় গেল? ও গড, রাত 2টা বেজে গেছে। ঘুমিয়ে পড়ি। কালকে নাকি আবার কলেজে একটু তাড়াতাড়ি ডাকছে। আমার আজকে বিষয়টা নিয়ে কিছু বলবে না তো? কে জানে, কাল গেলেই বুঝতে পারবো। এই নেহা, নেহা, ওই হাতি, শুনতেছিস? কলেজে যাবি না? একটু পর যাচ্ছি। সময় হয়েছে তো। দোস্ত, আজ আমি মার্কেটে যাব। মার্কেট করে তারপর কলেজে যাব। চল না আমার সাথে।
তুই যা, আমি ঘুমাবো। ধুর, এত ঘুম থেকে আসে তোর? কানের কাছে বকবক না করে যা, আমার ঘুমাতে দে। ঘুমা তুই, আমি গেলাম। কিছুক্ষণ পর আবারও কে জানি ডাকছে। নেহামা উঠে পড়, কলেজে যাবি না? আন্টি যাব। কয়টা বাজে? 9:45 বেজে গেছে। বলো কি? ইসরে, আগে ডাকবে তো। আজ একটু তাড়াতাড়ি ডেকেছে কলেজে। কখন থেকে তো ডাকছি, তোর কোনো সাড়া নেই। ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার রেডি করছি। বলে আন্টি চলে গেল। এতক্ষণে আমি ফ্রেশ হয়ে নিলাম। নিচে যেতেই আন্টি খাওয়ার জন্য জেদ করলো, কিন্তু সময় নেই বলে তাড়াতাড়ি রওনা হলাম। রাস্তায় একটা রিক্সাও নেই, পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে এত রোদ কেন? রোদে তো পুরে পেতনি হয়ে যাচ্ছি। এমন সময় হঠাৎ নীল ভাইয়ার আবির্ভাব। কলেজে যাচ্ছ? কলেজে না গেলে এই সময় কোথায় যাব? দেখতেই তো পাচ্ছেন, ব্যাগ নিয়ে যাচ্ছি। আজকালকার মেয়েদের ব্যাগে তো বই থাকে না, যা থাকে তা মেকআপ আর বাকিটা। আমায় কি সেরকম মেয়ে মনে হয়? তেমনটা না, তবে তবে কি? দেখুন, এমনিতেই আজকে অনেক রোদ। রোদ সোজা আমার মাথায় পড়েছে, আর মাথা গরম হয়ে আছে। তাই আমায় রাগাবেন না। রাগালে কি হবে? আপনার পেটে একটা ঘুষি মেরে দিব। কি হলো? তোমার কথা শুনে হাসি পাচ্ছে। এসো, আমি তোমার কলেজের দিকে যাচ্ছি, নামিয়ে দেবনি। থাক, লাগবে না। রোদে পেতনি হয়ে যাচ্ছ, তাই বললাম, বাকিটা তোমার ইচ্ছে। আমি হেঁটেই যেতে পারবো। আর আমায় পেতনি বলার আগে নিজের চেহারাটা আয়নায় দেখেন, পুরাই হনুমান একটা। ঠিক আছে, এটাই যাও, আমি গেলাম। ভাইয়া দাঁড়ান। কি হলো? আপনি এত করে যখন বলছেন, তখন যাওয়া যেতেই পারে, নাইলে আবার আপনার মন খারাপ হবে। হয়েছে, আর পাকামি করতে হবে না। তাড়াতাড়ি উঠো, লেট হচ্ছে। ধরে বসো। সেদিনের মতো করে ধরবো। সবাই যেভাবে ধরে সেভাবে ধরো। আচ্ছা। তারপর নীল ভাইয়া বাইক স্টার্ট দিলেন। একটু পর কলেজে পৌঁছালাম। মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে কাল নবীনবরণ উৎসব হবে, সেখানে নাচ গানেরও ব্যবস্থা থাকবে। এটা শুনে আমার আর তর সইছে না। উফ, কি যে আনন্দ হবে কাল, ভাবতেই ভিতরটা লাফিয়ে উঠছে। ওই তো হারামিরা ওখানে। তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিচ্ছি, এমন সময় দেখি আদনান। ওকে একটু অন্যরকম লাগছে। ওকে দেখে আমার একদিকের কৌতূহল কমলেও অন্যদিকের কৌতূহল জেগে উঠল। আর সেটা হলো সেদিনের ঘটনাটা। দৌড়ে ওর কাছে গেলাম। আদনান, কোথায় ছিলে এতদিন? কতবার ফোন দিয়েছিলাম, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। কোথায় ছিলে? কলেজে আসোনি কেন? কাল হসপিটাল থেকে ছাড়া পেয়েছি, এই কদিন হসপিটালের বেডে ছিলাম। মানে? মায়াটা তো খুব সিম্পল। সেদিনের ছোট্ট একটা কারণ নিয়ে ছেলেগুলো আমাকে অনেক মেরেছিল। এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার নাকি 2 দিন পর জ্ঞান ফিরেছিল। আদনান, আমিও বুঝতে পারছি না ছেলেগুলোকে। না বোঝার কি আছে? ছেলেগুলোকে একজন কেউ বলেছিল যে আমাকে মারতে, তাই মেরেছে। কিন্তু কে বলবে? হয়তো তোমাকে কেউ ভালোবাসে, সে বলেছে। আমার তোমার সাথে ঘুরতে যাওয়াটা তার ভালো লাগেনি, সেই জন্যই। আদনান, প্লিজ থামো। আমি বুঝতে পারছি আমার জন্য আজ তোমার এই অবস্থা। প্লিজ আমায় মাফ করে দাও। কি করছো তুমি? না আমার বেস্ট ফ্রেন্ড হয়ে কখনো মাপ চায়? পাগলি একটা। আমার অনেক খারাপ লাগছিল তোমার জন্য। বাদ দাও এইসব কথা। কালকে তোমার প্ল্যানিংটা কি? কিসের প্ল্যানিং? না মানে, কালকে তো কেউ না কেউ কিছু না কিছু করবে, যেমন নাচ, গান, আবৃত্তি ছড়া। তো তোমার কি? আমি এগুলো পারি না। পারি না বললে কি হবে নাকি? চলো আমরা ডুয়েট পারফরমেন্স করব। না, আমায় ছেড়ে দাও। আমি স্টেজে উঠলে ওখানেই আমি শহীদ হয়ে যাব। এর থেকে ভালো তুমি অন্য কাউকে নিয়ে করো। না থাক, তাহলে আমিও করব না। না, করো। আমার জন্য তুমি মিস করবা কেন? সমস্যা নাই, চলো, ক্লাসের সময় হয়েছে। 2টা ক্লাস করে আন্টিকে ফোন করে বললাম আমি আমাদের বাসায় যাচ্ছি। তারপর আদনান আমায় বাসায় পৌঁছে দিয়েছিল। ওকে বললাম বাসায় আসতে, কিন্তু আসলো না। বলল অন্য একদিন আসবে। তারপর বাসায় গিয়ে চেঞ্জ করে শুয়ে শুয়ে গান শুনছি আর ফেসবুক স্ক্রলিং করছি। তখনই জয় ভাইয়া মেসেজ দিলেন। নিহা, কেমন আছো? জি ভাইয়া, ভালো আছি। আপনি? ভালো। তোমার কাছে একটা জিনিস চাওয়ার জন্য মেসেজ দিলাম। ভাইয়া, আমায় নিজের বোন মনে করে বলতে পারেন। সেজন্য তো তোমায় মেসেজ দিলাম। এবার বলেন কিভাবে হেল্প করতে পারি। না মানে কি করে যে বলি। ভাইয়া, লজ্জা পেন না তো, বলে ফেলেন।
এ মানে দীপার নাম্বারটা দেওয়া যায় একটু? ও এই কথা, তার জন্য এত সংকোচ করছেন? না মানে তোমার কাছে নেওয়াটা। ভাইয়া কোনো সমস্যা নেই, এই যে নিন, 01799933307। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। ভাইয়া আপনিও। এদিকে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। জয় ভাইয়া, জয় ভাইয়া, তার মানে দীপার প্রেমে পড়ে গিয়েছে। ব্যাপারটা ভালোই হলো, দীপার জন্য জয় ভাইয়া একদম পারফেক্ট। বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম বিকালে হাঁটবো। বাইরে বের হতেই দেখি কয়েকটা কুকুর ঘোরাঘুরি করছে। এই রে, হাঁটা হয়ে গেছে এবার। কুকুরগুলো কি এখনই এখানে থাকা লাগে? এগুলোরে তারাই কিভাবে? লাঠি দিয়ে যদি তারাই, তাহলে আবার যদি কামড় দেয়, না থাক, পরে বের হব। কুকুরের ভয় আর বের হলাম না। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে আসছে আর আমার ভয় আরও বেড়ে যাচ্ছে। কারণটা সেই আড়ালে থাকা লোক। কিছুক্ষণ টম অ্যান্ড জেরি দেখে বাপির সাথে ডিনার করে কিছুক্ষণ গল্প করে রুমে আসলাম। ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এখন কানে হেডফোন দিয়ে গান শুনছি। এমন সময় নীলা ফোন করে হোয়াটসঅ্যাপে আসতে বললে। ওখানে নাকি গ্রুপ কল করে কোনো ড্রেস পরবে সেটা নিয়ে আলোচনা করবে। সাজতে আমার বেশি একটা ভালো লাগে না, আমি হালকা সাজ পছন্দ করি। কি আর করার, গ্রুপ কলে আসলাম। কে কোন ড্রেস পরবে সেটা নিয়ে আলোচনা করছে, আমি চুপ করে শুয়ে আছি। সবশেষে ঠিক হলো সবাই শাড়ি পরবে, তাই আমাকেও শাড়ি পরতে হবে। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। দূর, এত ভাবছি কেন? ইউটিউব দেখে শিখে নিলেই তো হয়। এগুলো ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি জানি না। অন্য রাতের মতো আজকেও কেউ একজন আমার পাশে নিঃশ্বাস নিচ্ছে। কিছু একটা অনুভব করতে পারছি, কিন্তু চোখ খুলেই দেখি আমার হাত পা শক্ত করে বাঁধা। চিল্লাতে যাব তখনই মুখে একটা টেপ দিয়ে দিলেন। শুধু শব্দ ছাড়া আর কিছুই করতে পারছি না। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। উনি কি আমার মেরে ফেলবে? কিন্তু আমি ওনার কী দোষ করেছি? আমার উপর কিসের এত রাগ ওনার? লোকটা আমার সামনে হাঁটু গেড়ে বসলো। রাতে টপস পরে ঘুমিয়েছিলাম, উনি আমার, আর এদিকে আমার যন্ত্রণায় আমার চোখ দিয়ে পানি পড়ছে, প্রচণ্ড জ্বালা করছে, কেমন যেন একটা ভয় কাজ করছে। কে মানুষটা? কে আমার পাশে দাঁড়িয়ে আছে? এমন মনে হচ্ছে যে এখন আমার বাঁধন খোলা থাকলে আমি ওনাকে খুন করে ফেলতাম। কেন করছে উনি এমন? চুপি চুপি কেন আসে এভাবে? আমাকে কষ্ট দিয়ে ওনার কী লাভ? আমি কষ্টে কান্না করছি আর উনি চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর যেটা দেখলাম সেটা দেখে আমি পুরো অবাক, কারণ উনি আমাকে দুই হাত এত জোরে চেপে ধরেছিল, আমার হাতটা লাল হয়ে গিয়েছিল। ওনার পকেট থেকে একটা মলম বের করে সেটা মালিশ করে দিলেন। ইনি কী চান? একদিকে কষ্ট দিচ্ছে, অন্যদিকে মলম লাগিয়ে সেটা মালিশ করে দিচ্ছে। উনি আসলে কী চাচ্ছে, এটা নিয়ে আমি ভাবতে থাকি। উনি আমার পাশেই একটা চিরকুট দিয়ে হাতের বাঁধনটা খুলে দিয়ে যেতে লাগলো। আমি তাড়াতাড়ি অন্য হাতের বাঁধন খুলে লোকটার দিকে এগোবে, এর আগেই উনি চলে গেলেন। আমার খুব কান্না পাচ্ছে। কেন আমার সাথে এমন হয়? আর এই চিরকুটে কী লেখা আছে দেখি তো। এটা আজকে তোমার পাওনা ছিল, তাই দিয়ে গেলাম। সেদিনের ঘটনাটার পর আজকে আবারও ছেলের সাথে কথা বলার সাহস হয় কী করে তোমার? কী ভেবেছিলে আমি তোমার উপর নজর রাখি না? তাহলে ভুল ভাবছো নেহা, তোমার সর্বক্ষণের খবর আমি রাখি। নেক্সট টাইম কোনো ছেলের সাথে যাতে তোমায় না দেখি, নইলে ব্যাপারটা ভালো হবে না। ব্যথা দেওয়ায় আরেকটা কারণ আছে, সেটা তুমি নিজেও বুঝতে পারবা। এখন কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়বা, ঠিক আছে? গুড নাইট। এই লোকটা কীভাবে নিজেকে, আমি কার সাথে মিশবো সেটা উনি ঠিক করার কে? ব্যাপারটা আমার আর ভালো লাগছে না। না পারছি কাউকে বলতে, না পারছি সহ্য করতে। কান্না করতে করতে ওয়াশরুমে গিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখি আমার দুই হাত ঘাড় লাল হয়ে আছে। এগুলো দেখে আরও জোরে কান্না করতে ইচ্ছে করলো। ভালোভাবে মুখে পানি দিয়ে বিছানায় শুয়ে শুয়ে গভীরভাবে ভাবছি। তবে আমার একটা দোষ হলো, আমি অতিরিক্ত টেনশন করলে অজান্তেই ঘুমিয়ে পড়ি। আজকেও আর অন্যথা হলো না। পরের দিন সকালে উঠে কলেজের জন্য রেডি হচ্ছি। আলমারি খুলতেই অনেক রকম শাড়ি দেখছি, কিন্তু আজ কোনটা পরে যাব? লালটা? না, লালটা কেমন একটা। তাহলে কি পিঙ্ক কালারটা পরবো? না, এটাও ভালো লাগছে না। হ্যাঁ, পেয়েছি, আজকে নীল শাড়িটা পরে যাব। আমায় নাকি নীল শাড়িতে অনেক সুন্দর লাগে, এমনটা বলেছে অনেকে। অনেকক্ষণ সময় ব্যয় করে শাড়িটা পরলাম, কারণ শাড়ি পরাটা আমার কাছে অনেক কঠিন লাগে। ইউটিউব দেখে যতটা শিখে নিয়েছিলাম ততটা দিয়েই শাড়িটা পরলাম। কিন্তু শাড়ি পরে চোখটা কোমরে যেতেই দেখলাম কাল রাতে আমার শরীরে সেই চিহ্ন। ও, এখন বুঝতে পেরেছি। পেটের উপরে হাতে হাতে এত জোরে চেপে ধরেছিল, পেটটা লাল হয়ে গিয়েছিল। খচ্চর লোকটা
কিভাবে মানুষকে আঘাত করে, ধুর ভাল লাগে না। তারপর কলেজে পৌঁছালাম, সবাই অনেক সেজে এসেছে, কেউ পিক তুলছে আবার কেউ টিকটক করছে। ওই তো হারামিগুলো ওখানে, ওদের কাছে যেতেই ওরা আমার পেটের ক্ষতের কারণটা জানতে চাইলো। পরে গিয়ে কেটে গিয়েছে বলে কাটিয়ে দিলাম, আর মনে মনে খচ্চর লোকটাকে হাজার হাজার গালি দিচ্ছি। ওই উগান্ডার জন্যই আজ আমার এই অবস্থা। একটু পর যা ঘটলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম। কোথা থেকে একটা ছেলে সামনে হাঁটু গেড়ে বসে হাতে লাল গোলাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? আর এদিকে আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি আর মনে মনে ভাবছি এই দৃশ্যটা ওই ডেভিল লোকটা দেখলে কি যে হবে। কি করব বুঝতে পারছি না। প্রপোজালটা অ্যাকসেপ্ট করাও সম্ভব না, তাই ডিরেক্ট না করে দিলাম। ছেলেটা অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু আমি চাই না আমার জন্য আবার কেউ বিপদে পড়ুক। ওখান থেকে স্টেজের দিকে আসলাম। দোস্ত, তোকে আজ দারুণ লাগছে, দাঁড়া তোর একটা পিক তুলি। না রে, মুড নেই, পরে তুলবো। আরে মোট থাকবে না কেন, আমি পোজ দেখিয়ে দিচ্ছি, সেভাবে দাঁড়া। পরে করলে হতো না? না, হাতটা কোমরে রাখ, চুলগুলো সামনে দে। ওর কথা মতো চুল সামনে দিলাম, কারণ ও খুব জেদি। পিক তুলে তবে ওয়াও দোস্ত, সেই লাগছে, এই দেখ। পরে দেখবনি। নিবি না পিকগুলা? পরে দেখব। ধুর, পরে নিব। যা তো এখন। এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে, তার উপর ওই পিকের ঝামেলা। অনুষ্ঠান স্যার মাইকে অ্যানাউন্সমেন্ট করলো। কেমন আছো তোমরা? তোমরা তো জানো আজ নাচ গানের বিশাল সমাহার। তো এই সমাহারে আজকের সেরা আকর্ষণ রূপালী গিটার টিম। রূপালী গিটার টিমের জন্য একটা হাততালি হয়ে যাক। আমরা হাততালি দিচ্ছি। রূপালী গিটার টিমের সকল মেম্বাররা স্টেজে আসলো আর গানের সুর তুলছে। কিছুক্ষণ পর যেটা দেখলাম সেটা দেখে অনেকটা অবাক হয়ে গেলাম। হাতে গিটার নিয়ে নীল ভাইয়া স্টেজের দিকে আসছে। আমি কি এটা ঠিক দেখছি? নীল ভাইয়া আজ পারফরমেন্স করবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না এই ডেভিল লোকটা পারফরমেন্স করতে পারে। উনি স্টেজের সামনে আসাতেই বড় আপুরা পিক তুলতে ব্যস্ত হয়ে পড়ল। কলেজের প্রায় সব আপুরাই নীল ভাইয়ের সাথে সেলফি তুলল, কেউ কেউ আবার লেটার দিচ্ছে। ওনাকে ঘিরে চলছে হাজারো ঘটনা। কেউ সেলফি তুলতে ব্যস্ত, কেউ লেটার দিতে ব্যস্ত, তো কেউ মেকআপ করতে। চেয়ারে বসে সিনিয়র জুনিয়র বেশিরভাগ সবাই মেকআপ করতে লাগলো। এদের কাণ্ড দেখে আমার গা জ্বলছে। এত আধিক্যতার কী আছে শুনি? গায়ে পড়ে ছবি লেটার দেওয়ার কী দরকার? উনি এতটা সেলিব্রিটি, তা সে সেলিব্রিটি হন আর যেই হন, তাতে আমার কি? নীল ভাইয়া সবাইকে ইগনোর করে স্টেজে উঠলেন আর সবাই হাততালি দিচ্ছে। এক আকাশে তারা তুই একা গুনিস নেই, পাপা কেহিতে পারা নাম কারেগা, এই দুটো গান সহ আরও কয়েকটা গান গাইলো। তার মায়াবী সুরে আমিও পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর করে কিভাবে গান উনি, মনে হচ্ছে গানের ভিতরে ঢুকে যাচ্ছি। এজন্যই হয়তো ওনার এত ফ্যান। একটা বড় আপু স্টেজে উঠে নীল ভাইয়ার সামনাসামনি হাঁটু গেড়ে বসে একটা রিং এগিয়ে দিল। নীল ভাইয়া কিছুটা বিরক্তি ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে বুঝতে পারছি ভেতরে ভেতরে অনেক রেগে গেছেন। এরপর আপুটা নীল ভাইয়াকে রিংটা পরিয়ে দিলেন। সাথে সাথে কলেজের বাকি আপুদের গা জ্বলছে, সবাই আপুটাকে গালি দিয়ে যাচ্ছে। এদিকে আমি হাঁ করে এসব কাণ্ড দেখছি। কি হচ্ছে এসব? নীল ভাইয়া যে প্রকৃতির ছেলে, কখন জানি আপুটাকে চর দিয়ে বসে, কিন্তু না, সেরকম কিছু হলো না। তারপর নীল ভাইয়া স্টেজ থেকে অনহন করে চলে গেলেন। দোস্ত, এরকম করছিস কেন? মাথা ঠান্ডা কর। কেন করছি বুঝতে পারছিস না? হ্যাঁ, ওই মেয়ের সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে রিং পরিয়ে দেওয়ার? হ্যাঁ, মেয়েটা কি জানে না এই নীলকে? এটা কোনো কারণবশত হয়ে গেছে। দোস্ত, মেয়েটা এদিকে আসতেছে, প্লিজ কোনো সিন ক্রিকেট করিস না। হাই, তুমি এভাবে চলে আসলে কেন? শাট আপ! এরকম একটা কাজ করার রাইট তোমায় কে দিয়েছে? কে দিয়েছে মানে? আমার মনের মানুষকে আমি রিং পরিয়ে দিয়েছি। এখানে কিসের রাইট? নীল, আমি তোমায় অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আমি জানি তুমিও আমায় ভালোবাসো, সেজন্য রিংটা পরিয়েছো। চলো কোথাও ঘুরে আসি, আমাদের আজকের দিনটা আরো স্পেশাল করি। কিছু কথা বলবো, ভালো করে শুনে নাও। বলো। তোমার কথা আমি সারাদিন শুনতে রাজি আছি। প্রপোজালটা অ্যাকসেপ্ট করছি। তার প্রথম কারণ হলো আমি চাইনি গোটা কলেজের সামনে তোমার অপমান বোধ হোক। আর তোমায় ভালোবাসার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ তোমায় এর আগে কখনো দেখেছি বলে মনেই হয় না। মানে? আমি এতক্ষণ তোমায় সময় দিতে পারবো না। এই নাও তোমার রিং। আর হ্যাঁ, না জেনে শুনে কখনো নিজেকে এভাবে অর্পণ করে দেবে না, মাইন্ড ইট। তুমি চেনো আমি কে?
এই শহরের নামকরা বিজনেস। দাঁড়াও, ডোন্ট ক্রস ইউর লিমিট, ওকে? আর তুমি হয়তো জানো না এই নীলকে। সো তোমার অপমানিত হওয়া থেকে রক্ষা করতে রিংটা অ্যাকসেপ্ট করেছিলাম। যা হয়েছে বলে যাও, চলি। ওখান থেকে চলে আসলাম, মেজাজটা প্রচণ্ড বিগড়ে আছে, সব প্ল্যানিং নষ্ট হয়ে গেল, কিছু ভালো লাগছে না। তাই বাসায় চলে আসলাম। ওইদিকে নীল ভাই কি সত্যি সত্যি আপুটার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো? কিন্তু আমি যতদূর চিনি এটা কখনো সম্ভব না। কিন্তু অ্যাকসেপ্ট যদি নাই করে তাহলে রিং পরাতে বাধা দিল না কেন? হয়তো নীল ভাই ওই আপুটাকে আগে থেকে পছন্দ করে, কিন্তু আমার এরকম মনে হচ্ছে কেন? বুকটা কেমন চিনচিন করছে, মনে হচ্ছে কিছু হারিয়ে ফেলার ভয় আমায় তাড়া করছে। আচ্ছা, আমি কি নীল ভাইয়ের উপর দুর্বল হয়ে পড়ছি? না না, এসব আমি কি ভাবছি, ধুর, কিছু ভাল লাগছে না। তাই কাউকে কিছু না বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। বাসায় কেমন জানি লাগছে, একাকিত্ব যেন ঘিরে ধরেছে আমায়। একাকিত্ব দূর করার জন্য ছাদে গেলাম। এখন গধূলি লগ্ন, এই সময়টা আমার খুব ভালো লাগে, কিন্তু আজ কেমন জানি বিবর্ণ লাগছে। মনে হয় আকাশের সব রং আজ হারিয়ে গেছে। মনের মধ্যে তুমুল কৌতূহল, কি হলো আমার? ছাদের দোলনায় চোখ বন্ধ করে বসে আছি, এমন সময় আমার চোখে কি একটা বেঁধে আমায় কোলে তুলে নিয়ে যেতে লাগলো। আমি চেঁচাবো তার মধ্যেই আমার মুখটা টেপে ধরলো। আমার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারলাম না। এরপর অনুভব করলাম আমাকে একটা গাড়িতে তোলা হলো। আমি প্রচণ্ড ছটফট করছি, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারছি না। সারা রাস্তায় ছটফট করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। একটু পর গাড়িটা থামলো, আবারও একজন আমাকে কোলে তুলে নিয়ে কোথাও যাচ্ছে। একটু পর আমার কোলে থেকে নামিয়ে দিল আর হাতের বাঁধন খুলে দিল। হাতের বাঁধন খুলে দেয়াতেই মুখে থেকে টেপ আর চোখের উপর থেকে পট্টিটা খুলে ফেলেই চারদিক অন্ধকার দেখছি। আমি আগে থেকেই অন্ধকার অনেক ভয় পাই, আর এমন ঘটনার পর তো আরও ভয় পেয়ে আছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আলোর রশ্মি পর্যন্ত নেই। হঠাৎ শুধু আমার শরীরের উপর আলো পড়লো। আচমকা আলো পড়ায় হাত দিয়ে চোখ আড়াল করলাম। একটু পর আমার ঠিক সামনে আর একটা আলোর রশ্মি পড়ল। সেখানে একজন পিছন দিক ফিরে দাঁড়িয়ে আছে, হাতে কিছু একটা নিয়ে। এরপর তিনি আমার দিকে ঘুরতেই আমি অবাক হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? আমি কি ঠিক দেখছি? আমার বিশ্বাস হচ্ছে না, আমার সামনে নীল ভাইয়া দাঁড়িয়ে আছে, হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে। তার মানে নীল ভাইয়া আমাকে এখানে নিয়ে আসলো, কিন্তু কেন? মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হঠাৎ উপর থেকে নানান রঙের বেলুন পড়তে লাগলো, আর নীল ভাই আমার দিকে এক পা করে এগোচ্ছে। আমার বুক ধুক ধুক করছে। কি হতে চলছে আমার সঙ্গে? নীল ভাইয়াকে দেখে অনেকটা বুঝতে পেরেছি উনি আমাকে প্রপোজ করবেন, কিন্তু এটা কি করে সম্ভব? এগুলো ভাবতে ভাবতে নীল ভাইয়া আমার একদম সামনে আসলো। আমার সামনে হাঁটু ফেলে ফুলগুলো আমার দিকে এগিয়ে দিয়ে বলল, কি ভাবছো? এটা কি সত্যি আমি? আমি কি না? হ্যাঁ, এটা আমি। তুমি হয়তো জানো না কতটা ভালোবেসেছি তোমায়। তুমি কি জানো আমি আসক্ত? হ্যাঁ, আমি আসক্ত, তবে সেটা শুধু তোমার ওই চোখের নেশায় আসক্ত। আমি যে পাগল সেটা জানো? শুধু তোমার হাসিটা দেখার জন্য আমি যে মাতাল তা জানো? তবে সেটা তোমার ভেজা চুলের ঘাড়ের। সবশেষে এটাই বলতে চাই, সারা জীবন তোমার নেশায় আসক্ত হয়ে থাকতে চাই, তবে সেটা প্রেমিকা হিসেবে নয়, বউ হিসেবে। উইল ইউ ম্যারি মি? আমি কি বলবো বুঝতে পারছি না। তবে এটা কি করে সম্ভব? নীল ভাইয়াকে কখনো আমি সেরকম নজরে দেখিনি, কিন্তু তারপরও নীল ভাইয়ের উপর আমার একটা দুর্বলতা কাজ করে। আর তাছাড়া আমার কেউ একজন সবসময় নজর রাখছে, সে নিশ্চয়ই নীল ভাইয়ের অনেক বড় ক্ষতি করে দিবে। না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে হবে। আমি চাই না আমার জন্য নীল ভাইয়ের কোনো ক্ষতি হোক। ভাইয়া, এটা কখনো সম্ভব না, কেন? কারণ আমি আপনাকে কখনো এরকম নজরে দেখিনি। সরি, আমাকে মাফ করে দেন। আর হ্যাঁ, আবার যেন কখনো এরকম পরিস্থিতিতে আমি না পড়ি, প্লিজ। তুমি যা বলছো ভেবে বলছো? হুম। তার মানে তুমি আমায় ভালোবাসো না? তা বলতে পারবো না, প্লিজ আমাকে যেতে দিন। ঠিক আছে, আর তোমায় আটকাবো না। আটকানোর অধিকারটা তো হারিয়ে গেল। বাইরে গাড়ি দাঁড় করা আছে। ভাইয়া, আপনি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবেন। নীল ভাইয়া আমার কথা উপেক্ষা করে ফুলগুলো আর একটা রিং ফেলে দিয়ে চলে যাচ্ছেন। এখন নিজের মধ্যে অনেক খারাপ লাগার সৃষ্টি হচ্ছে। নীল ভাইয়ার ভালোর জন্য এটা আমাকে